আগের পর্বে বলেছিলাম বলের খেলা ফুটবল, কিন্তু সর্বশেষ দুটি ম্যাচ দেখে বলতেই হচ্ছে যে আসলে বলের খেলা গোল। খেললো কে আর জিতলো কে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠানে আমরা দুজন শোকাহত দর্শককে আমন্ত্রণ জানিয়েছি, তারাও কথা বলবেন। সঙ্গে তো আগামী যারা শিরোপা নিয়ে স্বপ্ন দেখছেন তারাও আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন সাবরিনা সাবা, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কোন দলের সমর্থক দেখেই বোঝা যাচ্ছে। আছেন আমাদের সঙ্গে সৌদি প্রবাসী ব্যবসায়ী এবং কমিউনিটি নেতা বিপ্লব হোসেন আজাদ। আছেন গোলসেন্স গ্রুপের সিইও সাদাত হোসেন বাহার। আছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুলিনারি আর্টিস্ট, আমরা যাদেরকে বলি শেফ, সাইমন খান। আর আছেন আরেকজন শোকাহত সমর্থক, সাংবাদিক জয়া দাস। আপনাদের সবাইকে স্বাগত। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। প্রিয় দর্শক, একটু শুরুতেই আমরা যাদের মন খারাপ, যারা শোকাহত, তাদের একটু কষ্টের কথা, দুঃখের কথা শুনে আসি। সাবরিনা, কি অবস্থা আপনার এখন মানসিক? প্রোগ্রামে আসার আগ পর্যন্ত খুবই শোকাহত ছিলাম, বাট যখন জার্সিটা গায়ে দিলাম তখন মনে হলো যে এটাই শেষ না। প্রতিটা ব্যাপার থেকেই একটা নতুনত্ব কিছু সৃষ্টি হয়। হয়তো বা এবার নেইমারের পালা শেষ, নেক্সটে হয়তো বা আরেক নেইমারের জন্ম হবে, এই আশাই। এই আশা আগামী দিনগুলোর জন্য। সেটাই। আর জয়া দাস? না, একদমই না। যেহেতু গোল বলের খেলা, হার জিত থাকবে, তো আমাদের মন একদমই খারাপ না। আমরা সুযোগ করে দিচ্ছি, নতুন নতুন টিমকে সুযোগ করে দিচ্ছি, তারা খেলুক। যেহেতু আমাদের 5 তারকা আছে, আমরা আবার পরবর্তীতে আসব, এটা নিয়ে সমস্যা নেই। বিপ্লব হোসেন আজাদ, আপনিও তো ছোটখাটো ব্রাজিলের সমর্থক। জি, আমিও। নাকি খুব বড় ধরনের? না, ওই ধরনের না। আমার ছাত্র জীবনে আমি বড় ধরনের একজন সাপোর্টার ছিলাম ব্রাজিলের। বাট দীর্ঘ 27 বছর সৌদি আরবে আমি। এই 27 বছরে আমাদের তো ওই ধরনের সুযোগ হয়ে ওঠে না, যেহেতু কর্মব্যস্ততা থাকে। কিন্তু এইবার বিশ্বকাপে আমি কিছুদিন তো সৌদি আরব থেকে দেখে আসছি। এরপরে আসছি বাংলাদেশে আমার ফ্যামিলি সহ। আমার ফ্যামিলির ভিতরে 2টা গ্রুপ। আমার ছোট ছেলে হলো আর্জেন্টিনা এবং বড়টা হলো ব্রাজিল। এবং গতকালকে মানে 2 ভাই তুমুল লড়াই। পরবর্তীতে যখন বড়টা হেরে গেছে ব্রাজিল, তখন আমার নিজেরও খারাপ লাগছে যে আসলে গোল ফুটবল এটার কোনো নিশ্চয়তা নেই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। হার জিত থাকবে, এভাবেই হয়তো ফিউচারে ব্রাজিল আরও ভালো করবে, এটাই আমরা প্রত্যাশা করি। জি, শুভকামনা রইল। এই শোকাহত দর্শকদের উদ্দেশ্যে সাদাত হোসেন বাহার, আপনার কোনো মেসেজ আছে কিনা? না, মেসেজ, তাদের যে স্বপ্ন ছিল তারা হেক্সা পূরণ করবে। না, হেক্সা তো পূরণ করেছে, গতকালই করেছে। কিভাবে? মানে লাস্ট 6টা ওয়ার্ল্ড কাপ হেরে। Right. যে মিশন নিয়ে এসেছিল, মিশন কিন্তু তারা সাকসেসফুল করেছে, বাট একটু রিভার্স অ্যাকশনে আর কি। সো আমি সকালে ইভেন এই আপনার এই প্রোগ্রামেও অনেকের চোখে আমি পানি দেখতে পাচ্ছি স্টিল। কিন্তু ফুটবল একটা স্পোর্টিং অ্যাটিটিউড রাখতে হবে। এটা ব্রাজিল, ওকে, আমিও খুব খুশি হতাম যদি অ্যাটলিস্ট ব্রাজিল সেমিফাইনালে উঠতো, অ্যাটলিস্ট আর্জেন্টিনার মুখোমুখি হতো, আর্জেন্টিনা মুখোমুখি হতো, খুব খুশি হতাম। কিন্তু এই পর্যায় থেকে ব্রাজিলের মতো টিম বাদ যাবে, এটা আসলে কাম্য ছিল না। কিন্তু সে ওরকম খেলতেও পারেনি যে যোগ্য দল হিসেবে যাবে। সো ওটা কোনো আপসেট না, ওটা সে যোগ্য দল হিসেবেই এই খেলায় সে নরওয়ের কাছে হেরেছে। তাই? আচ্ছা, সাইমন খান, আপনিও তো বড় ধরনের আর্জেন্টিনার সাপোর্টার। আমি আর্জেন্টিনা। আর আমি যেহেতু ফুটবলের কালচারে বড় হওয়া একজন মানুষ, ইটালিতে আমি দীর্ঘ একটা সময় পার করে এসেছি। ফুটবলটা হচ্ছে আমাদের মানে খাবারের পোর্শনের মতো। মানে দিনে আমরা যেমন 3 বেলা খাই, 4র্থ বেলা ফুটবল আমাদের খেতে হবে, এরকম একটা কালচার। তো সেখান থেকে যতটুকু বুঝি নিজের জায়গা থেকে, প্রফেশনের পাশাপাশি, আপু সুন্দর একটা কথা বলছে যে এইবার অন্যদেরকে সুযোগ করে দিচ্ছে। তাহলে তো এই কম্পিটিশনে আসাই উচিত ছিল না। 48তম দলটা হয়তো অন্য কোনো দলকে সুযোগ দিয়ে দিতে পারত। বাংলাদেশ যদি সুযোগ বাংলাদেশ আমরা একটু এনজয় করতাম। বলতে চাই যে এটা কালকে রাত্রে আসলে খুবই ফুটবলের জন্য খুবই দুঃসংবাদের একটা রাত ছিল, যেখানে হচ্ছে আপনার মেক্সিকোর মতো এরকম একটা টিম কালকে বিদায় হবে আমরা আসলে আশা করছিলাম না। পাশাপাশি ব্রাজিলের জন্য আমরা তর্কের খাতিরে যতই ব্রাজিল বিরোধী, কিন্তু ব্রাজিলের থাকা উচিত ছিল।
তারাও চেষ্টা করেছে, কিন্তু দিনটা হয়তো ব্রাজিলের ছিল না। আর খেলার পরিসংখ্যান যদি আপনি দেখেন, ব্রাজিলিয়ানদের হতাশ হওয়ার কিছু নাই, কারণ গতকাল ম্যাচটা ব্রাজিল খেলতেই পারেনি কোনো পোর্শনে। দেখেন আপনি, তারা কর্নার কিকগুলো পরিসংখ্যানে কম পেয়েছে, তারা পার্সেন্টেজে অনেক কম খেলেছে, 32% অনলি। তারপরে হচ্ছে তাদের অন টার্গেট শট কম ছিল, তো গোল আসবে কোথায়? দুইটা পেনাল্টি মিস করার পর আর কি থাকে? ব্রাজিল যোগ্য দল হিসেবে হেরেছে, এই দুই আর্জেন্টিনিয়ান যা বললেন, কি বলবেন? 30 বছর বা 36 বছর পর আপনার ব্রাজিল কোয়ার্টারে যাচ্ছে না, সেমিফাইনাল খেলছে না, এটা আমাদের জন্য একটু কষ্টকর মেনে নিতে, দর্শক হিসাবে, অ্যাজ এ সাপোর্টার হিসাবে। কিন্তু নেইমারের জন্য বেশি কষ্ট হচ্ছে। আজ সে ঘোষণা আমরা পেলাম যে আন্তর্জাতিক ফুটবল থেকে সে অবসর নিচ্ছে। 4 বার বিশ্বকাপ খেলার পরেও সে একবারও একটা শিরোপা হাতে নিতে পারে নাই। এটা আমাদের জন্য কষ্টকর, বা নেইমারের জন্য কষ্টকর। কিন্তু তারপরও আমরা হতাশ না, হয়তো সামনে কেউ আসবে, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সামনে কেউ আসবে। সামনের বারে মেসি থাকছে না। হাসি কি ওই কারণে যে মেসি থাকছে না, নাকি মেসিও থাকছে না, যেখানে ফিফার সাপোর্ট হয়তো মেসি কম বেশি পায়, যেখানে সামনের বার হয়তো পাবে না, আমরাও একটু পেতে পারি হয়তো, বা এরকম কেউ আমাদের দলেও আসবে। তার মানে কি ফিফার সাপোর্ট ছাড়া শিরোপা পাওয়া যায় না? যায় না বলবো না, যায়, কিন্তু তারপরও একটা সাপোর্ট থাকলে একটু শক্তিশালী হয় বিষয়টা। না, এখানে তো আমার একটু কথা বলতেই হয়। মেসি যদি একটা সাপোর্ট পেয়ে থাকে, একটা পেনাল্টি কিক একটা ম্যাচে, সেখানে তো ওনারা 2টা পেয়েছে, তো 2টা সাপোর্ট পেয়েও তো কিছু হলো না। তার মানে কি খেলার কোনো কেমন খেললো বলেন তো? আসলে ব্রাজিলের রাতে নিশ্চয়ই খেলা দেখেছেন? হ্যাঁ, খেলা তো দেখলাম। সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছিল, আমার বাসায় যে সাপোর্টার আছেন তিনি আর্জেন্টিনার, তো তার পাশে বসে আমার খেলা দেখতে খুব কষ্ট হয়, কারণ সবসময় পিঞ্চ করতে থাকে। এই জন্য একটু কষ্ট করেই খেলা দেখতে হয়েছে, মুখ বন্ধ করে, কথা বলতে পারি নাই, শোকাহত ছিলাম। এমন ভাব দেখাইছি যে তুমি কোনো কথা বলো না প্লিজ, আমি আর নিতে পারছি না। সাবা, কেমন খেলেছে ব্রাজিল বলেন তো? হারার মতো খেলেছে নাকি জেতার মতো খেলেছে? আমাদের সাইমন খান কিন্তু পরিসংখ্যান দিয়ে বলেছেন, এবার আপনি বলেন চোখে কি দেখেছেন? ভাইয়া ডেফিনেটলি ইজ রাইট, কারণ একটা ব্যাপার আছে যে নিজের দোষ ত্রুটি যদি আমি আগে দেখি, তাহলেই আমি আমার সামনের দিনগুলোকে এগিয়ে নিতে পারবো। সো ইন দ্যাট কেস আমি বলবো যে ব্রাজিলের প্রথম পেনাল্টি মিস হওয়াটা সবচেয়ে বড় একটা আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল। এটা আমার মনে হয় যে আনচেলত্তি যদি আমি যদি কমেন্ট করতে চাই তার ব্যাপারে, তাহলে তার ডিসিশনটা নেওয়াই ভুল ছিল যে ব্রুনোকে দিয়ে টার্গেট করানো। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম খেলার সময়, হি ওয়াজ নট কনফিডেন্ট, সে ঘামছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে হি ওয়াজ নট কনফিডেন্ট। এইটা যদি মার্টিনেলি বা অন্য কাউকে দিয়ে যদি টার্গেটটা, বা ভিনি ওয়াজ দেয়ার, ডেফিনেটলি নো চান্সেস। এটা খুবই ভুল একটা ডিসিশন ছিল। এবং এরপর যখন মিস হলো, এরপর উচিত ছিল যে একটা দল, এটাকে কখনোই তাদের উচিত হয় না একদম নর্মালি নেওয়া। এটা আসলে সমালোচক হিসেবে এতটুকুই বলবো যে এটাকে কখনোই সহজভাবে নেওয়াটা তাদের উচিত হয়নি, এবং তাদের উচিত ছিল যে ডিফেন্সটা আরও শক্তভাবে ক্রিয়েট করার, যেটা তারা পারেনি। এবং হালান্ডকে সবাই যেহেতু টার্গেট করে রেখেছিল, আমি যদি বলি যে জাপানের সাথে যখন খেলছিল এবং ভিনিকে কিন্তু জাপান মানে ডিফেন্ডাররা কিন্তু ডিফেন্ড করেই যাচ্ছিল এবং মারার কোনো সুযোগই ছিল না সেবারই। এইবার কিন্তু হালান্ডকে সেই জিনিসটাই দেওয়া উচিত ছিল ব্রাজিলের, বাট দে কুডন্ট ডু ইট। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, এবং কালকে আসলে ব্রাজিল খেলছিল না। বিপ্লব হোসেন, ধন্যবাদ আপনাকে। আসলে খেলায় হার জিত থাকবে, তবে গতকালকে আমরা শুরু থেকে যে দেখেছি খেলাটা, আর ব্রাজিলের লাইফে এতটা খারাপ কখনো খেলে নাই, কারণ কালকে তারা মিস পাসিং সবচেয়ে বেশি ছিল। তাদের মেন ছিল যে মিস পাসিং, কারণ ওই পাসগুলো যদি সুন্দর হতো, আমার মনে হয় ব্যাক পাস এবং পাসের অ্যাকুরেন্সি ছিল না। 88% অ্যাকুরেন্সি ছিল আপনার ব্রাজিলের, আর 91% ছিল আপনার হল্যান্ডের। হ্যাঁ, এখন এই মিস পাসিং এর কারণে এবং একটা প্ল্যানটি যে তারা মিস করছে, এটার সবচেয়ে বড় যে প্ল্যানটি তো মিস করার কথা না, যে স্ট্রাইকার মেরেছে, কিন্তু তার ভুলের কারণে কালকে কিছুটা দুঃখ লাগে এই কারণে যে যেখানে গোল শিওর হয়ে গেছে সেখানে সে মিসিং করাতে মনোবলটা দুর্বল হয়ে গেছে যারা কোটি কোটি দর্শক আছে। কারণ ফুটবল বলতে বুঝি আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিল,
এই দুইটা দলকেই তো মূলত প্রাধান্য দেয় ওয়ার্ল্ডের যতগুলি দেশ আছে। তার ভিতরে গতকালকে যে খেলাটা সেটা আমরা অপ্রত্যাশিত, কারণ অনেকগুলি মিসপাসিং, তারপরে কর্নারগুলি তারা সার্ভ করতে পারে নাই ঠিক মতো, পেনাল্টি মিস, সেটা তো বললেনই। এরপরে আপনার তাদের কয়েকটা ভুলের কারণে গতকালকে মূলত হারা, মানে পরিকল্পনাও ঠিক ছিল না, ঠিক ছিল এরকমই না। বলতে চাচ্ছেন। এবং তাদের যে কোচ ছিল, কোচের মন মানসিকতা তেমন একটা ভালো দেখি নাই, যে সে কোন প্লেয়ারটা আগে নামাবে কোনটা পরে নামাবে। আমার মনে হয় নেইমারকে যদি প্রথমার্ধে নামাতো তাহলে মনে হয় আরেকটু ভালো, কারণ নেইমারের প্রতি অনেকটা ফেইথ আছে, মানুষের ভালোবাসা, যেহেতু সে একজন পুরানো 4-4বার বিশ্বকাপ খেলা, তার প্রতি যতটুকু ভালোবাসা। এই নতুন যে ভিনি আসছে, উনি কিন্তু পেলে স্টাইলে খেলে এবং চেহারাটা অনেকটা পেলের মতোই দেখতে এই ভিনিকে। এখন দেখা যায় যে ভিনি হয়তো ফিউচারে ভালো করবে, কিন্তু নেইমার প্রথমার্ধে নামলে আমার মনে হয় আর একটু ভালো হতো। সাদাত হোসেন বাহার, আপনিও কি তাই মনে করেন যে পরিকল্পনায় তাদের ভুল ছিল? এটা তো আমার এখানে যারা বিশেষজ্ঞ আছে তারা তো বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছে, আমি ওদিকটা দেখছি না। আমি দেখছি যে কালকে ব্রাজিল চলে যাওয়ায় মানে $10 বিলিয়ন বিজনেস নষ্ট হলো। ব্রাজিল আর্জেন্টিনার মতো টিম এরা সবসময়, এটা বিশ্বকাপ তো আমরা তো আসলে দেখি, বাট ইটস এ মানে গ্রেটেস্ট বিজনেস অন দ্য আর্থ। আপনি একজন বড় গ্রুপ অফ কোম্পানির আপনি সিইও, আসলে কি তাহলে খেলা জনপ্রিয়তা আগে না ব্যবসা আগে? না, এটা হয় কি, এখন বিজনেস কিন্তু আসলে প্রতিটা সেক্টরই এখন এই যে ক্রেজিনেসটা ফুটবলের, এই জন্যই কিন্তু গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলে। তাই একটা জিনিস হচ্ছে যে মানুষের যে ক্রেজিনেস, মানুষের যে উন্মাদনা প্রতিটা দেশের, এটা আপনার আনবিলিভেবল যে এই সেক্টরে যতগুলি বিজনেসের সেক্টর খুলে দেয়। কারণ আপনার যদি এটা আগ্রহ না থাকে, আমি কালকে সারা রাত ধরে খেলা দেখে এখন প্রোগ্রামে চলে এসেছি, থিঙ্ক আমার যদি আগ্রহটা নিজের ভিতরে না থাকতো, মানে কে দেখতো পৃথিবীতে, ঠিক না? তো এটা তো এত ইজি ব্যাপার না। এখানে কতগুলো সেক্টর, এখানে আপনার লাস্ট বিশ্বকাপ যেটা হলো সেটা প্রায় 200 থেকে 250 বিলিয়ন ডলারের অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে ব্যয় হলো। এই ওয়ার্ল্ড কাপ $80 বিলিয়ন, ওকে, ইউএসএতে যেটা হচ্ছে। সো এটার সাথে এখন আপনি দেখেন এইটা বিজনেসের জন্য আগে কিন্তু খুব কম সংখ্যক দেশ বিশ্বকাপ খেলতো, এখন কিন্তু ওয়ার্ল্ডের 25% দেশকে কিন্তু সুযোগ দিচ্ছে। এখন বাংলাদেশ কবে খেলবে? 50% যখন হবে তখন। এই যে জিনিসটা, এই যত দেশকে সম্পৃক্ত করা, এই যে একটু আগে বলছিল যে নরওয়ের প্লেয়াররা কত লম্বা লম্বা, ওকে, নরওয়েতে তো রাত হয় না, আবার রাত হলে দিন হয় না। সো এই যে পৃথিবীর যে বিভিন্ন দেশের মানুষের কালচার, অবকাঠামো, এইটা আমরা 48টা দেশের মানুষ দেখতে পাচ্ছে, অ্যানালাইসিস করছে, মানুষ অনেক কিছু শিখছে। এবং সবচাইতে কিন্তু ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় বিজনেসের ক্ষেত্রটা হচ্ছে কি ট্যুরিজম। আপনি চিন্তা করতে পারবেন, আমি গতকালকে একটা অ্যানালাইসিস দেখে আমি অবাক হলাম যে কেপ ভার্দের নাম পৃথিবীতে কেউ জানতো না, সেটাতে ট্যুরিস্টদের যে কি লম্বা লাইন পড়েছে, আনবিলিভেবল। তারা নতুন নতুন ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার করছে, এখন অফিস করছে, যে ওয়ার্ল্ডের ট্যুরিস্টদেরকে ঠেকাবার জন্য কীভাবে সুন্দর সার্ভিস দেওয়া যায়। কারণ তারা বোঝে নয় এত শর্ট টাইমে এত প্রেশার পড়বে তাদের দেশে। তা এভাবেই কিন্তু জিনিসগুলোকে আমাদের মুভ করছে এই বিশ্বকাপকে সামনে। আপনার সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, সেগুলো জানবো। তার আগে প্রিয় দর্শক, একটু আপনাদের কাছে আসলাম। আমরা যে প্রতিনিয়ত গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে যে কুইজ দেয়া হয়, সে কুইজ আমরা জানি যে আগামী রাতে খুব গুরুত্বপূর্ণ খেলা, এবং আমার মতে এবারের বিশ্বকাপে একটা ডাইহার্ট ম্যাচ হবে পর্তুগাল এবং স্পেন। সে খেলার ফলাফল কি হবে সেটি আপনারা অংশ নেবেন এই কুইজে অংশ নিয়ে যে মতামত দিয়েছিলেন ব্রাজিল এবং নরওয়ের খেলার, তাতে যারা বিজয়ী হয়েছেন সে নামগুলো আমি ঘোষণা করছি। প্রথম হয়েছেন আবু বকর, কর্মজীবী, সৌদি আরব থাকেন। প্রতিনিয়ত আমাদের প্রবাসীদের এই কুইজে অংশগ্রহণ খুবই সাড়া জাগানো। আমি বিপ্লব হোসেন আজাদ আপনার কাছে এই প্রশ্ন রাখবো,
দ্বিতীয় হয়েছেন ইব্রাহিম চৌধুরী, ব্যবসায়ী, উনি বাংলাদেশে থাকেন। আর তৃতীয় হয়েছেন আল শারিয়ার, উনিও ব্যবসায়ী, উনিও বাংলাদেশে থাকেন। গোল্ড সেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। কুইজ বিজয়ীদের সংখ্যা আজকে দুজন বাংলাদেশি, কিন্তু অধিকাংশ দিনেই আমরা প্রবাসীদের দেখি বিজয়ীদের নামটা বেশি, তার মানে তাদের অংশগ্রহণটাও বেশি। আমরা এই যে প্রবাসে থেকে বিপ্লব হোসেন আজাদ, আপনারা এই যে দেশের মিডিয়াগুলো, টিভি চ্যানেলগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন, এতে কাজের কোনো ব্যাঘাত ঘটে কিনা, নাকি দিন শেষে কাজ শেষে আপনার দেশের মিডিয়াটাকেই বেশি পছন্দ করেন? আসলে আমরা কাজের যে সময়টা, ওইটা তো আমরা দেখতে সময় পাই না। আমরা মূলত রাত্র 8টা বা 9টার পরে আমরা যখন চ্যানেলগুলি একটার পর একটা দেখি যে কোন চ্যানেলে কি হচ্ছে, টকশো হচ্ছে, খবর হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে, এটা মূলত রাতের বেলায় বেশি দেখা পড়ে। আমাদের যেহেতু প্রবাসীদের টাইম, বাংলাদেশ টাইম 3 ঘন্টা ডিস্টেন্স সৌদি আরব থেকে বাংলাদেশের, তা আমরা ওই দিনের বেলায় সময় পাচ্ছি না এটা দেখার মতো। হয়তো এখন টিভির চেয়ে ফেসবুকে বেশি নজর দিচ্ছে, যেহেতু ফেসবুকে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বেশি দেখেন, হাতের মুঠোর ভিতরে আপনি পৃথিবীর কোথায় কি হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছেন মুহূর্তের ভিতরে। কিন্তু টেলিভিশন কিন্তু প্রবাসীদের ঘরে ঘরে নেই। হয়তো দেখা যায় ফ্যামিলি যারা থাকে তাদের বাসাতে অথবা কোনো রেস্টুরেন্টে একটা টেলিভিশন খবর দেখার জন্য বসে, কিন্তু যারা মূলত লেবার শ্রেণী, কর্মচারী, তাদের বাসাতে খুব কম থাকে টেলিভিশন। ফ্যামিলি বা ব্যবসায়ী, এদের বাসাতে বড় বড় স্ক্রিনে টিভি থাকে। এবং অবসর সময়টা আমরা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, টকশো বলেন, বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওইটা অবসর মানে পেলে সৌদি আরবের টিভি থেকে আপনারা দেশি টিভিটাকে বেশি প্রাধান্য দিই। সৌদি আরবের যেহেতু আরবি ভাষা এবং আরবি চ্যানেলগুলো আপনার এমবিসি, তারপর অন্যান্য চ্যানেল আছে, সৌদি স্পোর্টস, এটাও মাঝে মধ্যে দেখি। আমার ছেলেরা দেখে এগুলি, আবার সব চ্যানেলেই দেখে। কিন্তু আমরা মূলত খবরটার দিকেই বেশি প্রাধান্য দিই, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এবং বর্তমান সরকারের অবকাঠামো, রাজনৈতিক পরিস্থিতি, সবগুলি আমরা রাতের বেলাতেই দেখি, যেহেতু ওটা 1 ঘন্টা পর পরে সব চ্যানেলে নিউজ দেখায়। আমার ঘরে প্রায় 2-3টা টিভি, মানে সেটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখেন, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন। এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম প্রবাসীদের কাছে বেশি জনপ্রিয়, আপনারা কিভাবে কাজটা করেন একটু সংক্ষেপে যদি বলেন। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মটা আসলেই খুব জনপ্রিয়। সারা পৃথিবীতে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম খুব জনপ্রিয়। আমি যেহেতু ডিজিটালের একজন কর্মী, আমি ডিজিটালে কাজ করি। আমরা বিভিন্ন সংবাদগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ডিজিটাল, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এখন অ্যাপও আছে বিভিন্ন, সেই অ্যাপের জন্য আমরা রেডি করে দেন আমরা তাতে পাবলিশ করি, যাতে সকলের কাছে ফেসবুক, সবাই যেহেতু এখন একটা স্মার্টফোন সবাই ইউজ করে, স্মার্টফোনের মাধ্যমে সবাই যেন ফেসবুক, ইউটিউবে খবরগুলো দেখতে পায়, সবার আগে যাতে চলে আসে। কাজের ক্ষেত্রে সিস্টেমটা কি? যদি খবরটা আমরা আগে ভাগ করি, কোন খবরটা আগে গেলে ভালো হয় বা কোন খবরটা আগে যাবে, সেই অনুযায়ী আমরা রোটা হিসাবে সেই কাজগুলো করি। সাবরিনা সাবা, এই যে বিপ্লব হোসেন আজাদ বলছিলেন যে প্রবাসে, আপনি তো নিয়মিত প্রবাসে যান, আপনি সিঙ্গার, সেখানে গান কনসার্টে থাকেন। এই যে প্রবাসীদের উন্মাদনাটা কেমন আপনার কাছে, নাকি দেশে অনুষ্ঠান করে বেশি ভালো লাগে? না, বেশ কিছু অনুষ্ঠানই আমার দেশের বাইরে করা হয়েছে, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার যে ব্যাপার ছিল, ঈদে যেই প্রোগ্রামটা হয়, ঈদে প্রবাসীদের সাথে ঈদ আনন্দ যেটা হয়, ওখানে আসলে কষ্টের পরিমাণটা বেশি থাকে, আবার আনন্দটা বেশি থাকে। এই জন্য আমি যখন কাতারে শো করতে গেছিলাম, সেটা কাতার বিশ্বকাপের যে উন্মাদনা আমরা দেখেছি, আমি যখন গেছি কাতার ওভাবে খুব একটা ডেভেলপড ছিল না খুব একটা। তো ওই সময়টাতে প্রবাসীদের একমাত্র শোনার, বলবো যে গানের প্রতি তাদের যে একটা টান, সেটা আমি দেখেছি। যে যখন আমি স্টেজে উঠেছি, তখন আমার গান আমাকে গাইতে হয়নি, প্রবাসীরাই গেয়েছে আমার সাথে। এই ব্যাপারটা সবচেয়ে আনন্দের একটা ব্যাপার ছিল। যে এবং তারা বলছিল যে পৃথিবী অনেক বড় আমার একটা গান আছে, যেটা কিনা খুব অনেক পপুলার একটা গান। এই গানটা যখন আমি গাইছিলাম এবং নিজের মৌলিক গান গাওয়ার যে অনুভূতি,
এবং তাদের মধ্যে সবাই যে সারা। যে সারা। এবং আমার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে গানের ব্রিজ পার্ট অনেক সময় অনেকে 2-1 লাইন গাইতে পারে, কিন্তু পুরো গানটাই তারা গেয়েছে আমার সাথে। বাহ। এবং তাদের কাছে যে আমি একটা জিনিসই বলেছিলাম যে আমি আমার পরিবারকে ছেড়ে আপনাদের সাথে ঈদ আনন্দ করতে এসেছি, এখানে আপনারা হচ্ছে আমার আরেকটা পরিবার। তো এই অভিজ্ঞতাটা সবার লাকিলি পায় না, আমি খুব লাকিলি এটা পেয়েছি। অ্যান্ড আমি খুব আপনি এত বড় একজন শিল্পী, আপনি যে ব্রাজিল হারার পর কি গলা কি একটু বন্ধ? যদি আমরা একটা গান শুনতে চাই, কি অবস্থা গলার? তা আপনি প্রস্তুতি নেন, আমরা একটু পরে এই আসবো দেখি আপনার গলার কি অবস্থা। সাইমন খান, আপনি বলছিলেন ইতালির মানুষের, আমরা জানি সিরিয়া লিগ হয়, অন্যতম গুরুত্বপূর্ণ ম্যারাডোনা এই সিরিয়া লিগটাকে অনেক অনেক উচ্চতায় নিয়ে গেছেন, এবং তাদের 4 নম্বর খাওয়া হলো ফুটবল। তাদের খাওয়ার হ্যাবিটটা কি? যে ফুটবলার যারা বা যারা খেলাধুলা করেন, আমাদের মতো এই ডাল ভাত মাছ মাংস এগুলোই চলে নাকি? নেভার। আপনার ফুড হচ্ছে একটা মানে কি বলে, একটা টোটাল একটা মানুষকে পরিবর্তন করে দেয়, একটা মানুষের চালিকা শক্তি। আমরা যদি নিজেকে একটা গাড়ির সাথে তুলনা করি, তাহলে আমাদের যে বেনজিনা বা আমাদের যে ইটা আছে কি বলে চালিকা শক্তি, এটা কিন্তু ফুড। তো এইখানে হচ্ছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে সর্বোচ্চ 3000 ক্যালোরি ফুড খেতে পারে। ছোট্ট একটা জিনিস এখানে পিঞ্চ করছে না আপু ব্রাজিলকে, মানে ব্রাজিলের টিমে যদি আমাদের মতো ভালো একজন শেফ থাকতো, আমার মনে হয় আরেকটু ভালো খেলতো, তাদের ফুডে কারণ ব্রেন কাজ করছিল না, কারণ এই ব্রেন কাজ করার জন্য ভালো মানের নিউট্রাইট ফুড লাগে। তো যেটা বলছিলাম যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 3000 ক্যালোরি খেতে পারে। এখন 3000 ক্যালোরিটা কোথা থেকে আসবে, কিভাবে মানে এটাকে বডিতে দিতে হবে, এটা আবার ওভারলোডেড হলে যে সাইড এফেক্টগুলো আছে এইটা সম্পর্কে জানা খুব জরুরি। আর এই জায়গাতে আপনি জানেন ওয়ার্ল্ডে ওয়ান অ্যান্ড অনলি ইটালিয়ান ফুড যারা রাজত্ব করছে 100 বছর ধরে, যাদের ধারে কাছে কেউ নাই, কাজে ওরা অনেক বেশি সচেতন। দেখেন, আমাদের ভাত তরকারি মাছ আমরা যেটা খাচ্ছি, আমাদের জাতীয় ফুড বলি বা আমাদের পছন্দের ফুড, এইটার ডাইজেস্টিং পিরিয়ড কতটুকু, এটা খেয়ে আপনি কয় ঘন্টা কাজ করবেন, মানে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যে আমাদের ভাতের ডাইজেস্টিং পিরিয়ড হচ্ছে 2.5 ঘন্টা সর্বোচ্চ, মানে হাইয়েস্ট। আপনি ভাতের সাথে যে মানে রেড মিট খান, তারপর 2.5 ঘন্টা। আর ওরা 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করছে। ওরা 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করে, মানে কিন্তু এই 8-9 ঘন্টা কাজই করে, আমাদের মতো কিন্তু না। 14 ঘন্টা কাজ করি আমরা, 6 ঘন্টা ফাঁকি দিই আমাদের দেশে, যেটা আমরা, কারণ আমিও নিজে যেহেতু একজন হোটেলিয়ার, আমি জানি এটা, তো দায়িত্ব নিয়েই বলছি সেই জন্য। তো যেটা হচ্ছে যে ওরা খাচ্ছে কি, ওরা খাচ্ছে পাস্তা আদান্তে। পাস্তা আদান্তে মানে হচ্ছে পাস্তা যেটা আছে এইটা একটু শক্ত থাকবে, মানে এটা ওভারকুকড না, মানে হাইলি বয়েলড না, এটা সেমি বয়েলড, যেটা দাঁতে লেগে থাকবে, যে পাস্তা কামড় দেওয়ার পরে দাঁতে লেগে যাবে। আমাদের এখানে শক্ত ভাত আমরা খাই না, কামড় দিলে অনেক সময় সেদ্ধ হয়নি। ওরা কেন খায় এটা? কারণ ওর দাঁতের সাথে লেগে থাকলে খিদা লাগলে একটু পরপর না, বিষয়টা এরকম না। মানে বিষয়টা হচ্ছে এটা স্টোমাকে ইন করানো একটু শক্ত অবস্থায়, যেন এটার ডাইজেস্টিং পিরিয়ডটা বেশি হয়, স্টোমাক যেন দ্রুত এটাকে করে না ফেলতে পারে। ওরা যখন ফিশ এবং মিটগুলো খাচ্ছে বা পোলট্রিগুলো খাচ্ছে, তখন কিন্তু ওরা আমাদের মতো ওভারকুক করে খাচ্ছে না। ওরা কিন্তু পোর্শনের সাইজগুলো যে করছে বা পার পিসেস যে সাইজগুলো করছে, আমাদের মতো করছে না, ওরা স্টেক করে খাচ্ছে। তো ফুডে ফুলফিল অফ ক্যালোরি এনার্জি, এবং এই ক্যালোরি এনার্জির থেকেই আপনার হচ্ছে বডিতে সম্পূর্ণ আপনার ব্যালেন্সটা হচ্ছে। কারণ প্রত্যেকটা অর্গান আমাদের একটা ভিটামিনস থেকে চলে, এই ভিটামিনসগুলো গনে গনে দেয়, আমাদের মতো কিন্তু না। একটা ফুড একটা প্ল্যাটারের মধ্যে যদি খান, অ্যাজ এ শেফ যদি বলি, সেখানে কিন্তু আপনার 50% থাকতে হয় সালাদ, বাকি 50%-এর 25% থাকতে হয় প্রোটিন, বাকি 25%-এর 12% থাকতে হয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এবং আদার্স যে মানে 12% থাকবে সেইটা কিন্তু কার্বোহাইড্রেট। আমরা কি খাচ্ছি, তার মানে কি দাঁড়াচ্ছে জানেন? যে আমরা হচ্ছি 1 প্লেট ভাত খাচ্ছি, মনে করেন কার্বোহাইড্রেট, অল্প একটু তরকারি দিয়ে। এটা খুবই মনে করেন ভুল খাবারের ক্ষেত্রে। আমাদের এই খাবারের মেনু প্ল্যানিংটা স্কুল থেকে শুরু করে সব জায়গাতে আমাদের আসলে এখানে সচেতন করা দরকার। ভাইয়া যেমন বলছিল যে আমরা একদিন ওয়ার্ল্ড কাপে যাব, আমরা কোত্থেকে যাব? আমাদেরকে তৈরি করা হচ্ছে না। আমরা 90 মিনিট দৌড়ানোর মতো মানে ওই ভালো একটা প্লেয়ার আমরা কিন্তু এখনো পাইনি। হামজা চৌধুরীর কথা বলবেন, হি ইজ ইম্পোর্টেড, সে কিন্তু আমাদের এইখানে বর্ন অ্যান্ড ব্রড না।
তো এটা আমাদের দেখতে হবে বলে সে আমাদের ভালো কেন এরকমই খেলছে। ইভেন জামালও হ্যাঁ জামাল, জামাল হ্যাঁ, ভুঁইয়া জামাল আছে ভুঁইয়া। কারণ ওরা যে ট্রিটমেন্টটা পাচ্ছে যেটা আমি ফিল করি, ঠিক আছে, এই ট্রিটমেন্টটা আমরা আমাদেরকে প্লেয়ারদেরকে সঠিকভাবে দিয়ে বড় করিনি। তো এই জায়গাতে আমি যেটা বলতে চাই যে আমাদের ফুড সেক্টরে ভাইয়ের সাথে আমার একটা জায়গায় মিল আছে, ভাইয়া 5 স্টার হোটেল বানান আর আমরা সেখানে হচ্ছে ফুডের সেকশনটা আমরা দেখি যেটা হচ্ছে হোটেলের আর হার্ট। কথাটা কি আমি একটু বলতেছি, শুধু ফুটের ব্যাপারটা না, বাংলাদেশে যে ফুটবল এবং ক্রিকেট এইটার পিছনে যে যতটুকু তাদের শ্রম এবং পারিশ্রমিক যতটুকু দেওয়ার দরকার সেটা কিন্তু দিচ্ছে না বাংলাদেশ। এবং শুধু ফুট না, তাদের মাঠ থেকে শুরু করে তাদের মেন্টালিটি এবং তাদের যে প্র্যাকটিস, সেটা তো আছে, সেটা তো পরবর্তীতে। আগে তো আপনাকে ফিজিক্যালি খেলাধুলা কি না, সবচেয়ে আগে ফিজিক্যালি তো আছে, সেই খেলার জন্য আপনাকে তার ফিট সাথে হতে হবে। মেন্টালিটিরও একটা ব্যাপার আছে। আপনি আমিও যখন- এখানে একটু না, করব, অনেক দেশের কিন্তু মাঠ খেলার মতো মাঠও নাই। এই যে আপনি কেপ ভার্দে, কুরাসাওর মতো দেশ বলেন, ওদের তো পারিশ্রমিকও নাই। কিচ্ছু নাই। আপনি আমাদের সাদাত হোসেন বাহার আমাদের আগের একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন যে কেপ ভার্ডের যে গোল রক্ষক ভজিনিয়া, সে টাকার অভাবে তার মাকে বিশ্বকাপে নিতে পারেনি। তখন ওনরা গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলেন বাফুপে এবং ফিফার কাছে যে আমরা এই খরচ বেয়ার করব, যত টাকা লাগে তাকে তার মাকে নিয়ে সন্তানের খেলার মাঠে উপস্থিত সুযোগ করার করে দেয়। সেই ঘোষণা ওনরা দিয়েছিলেন। তারপর থেকে কেপ ভার্দেকে বলা হয় গোলসেন্স গ্রুপের টিম। তো এইখানে দেখেন যে বিশ্বকাপে এত ভালো খেলেছে, নিঃসন্দেহে আর্জেন্টিনাকে তো চোখের জলে এক করে দিয়েছিল। যাই হোক, ভাগ্যের সহায়তা আর্জেন্টিনা জিতেছে। 90 মিনিট খেলা হলো হয়তো বা পারতো না, উনিও এটি বলছিলেন যে 120 মিনিটের কারণে শেষ মুহূর্তে ভাগ্যের চাকা পরিবর্তন হয়েছে। এটা অন্য প্রসঙ্গে এটা আসবো। তবে ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। সাদাত হোসেন বাহার, আপনার কাছে আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে। শুরুতেই আপনি একটু জানিয়ে দেন এই যে আমাদের কুইজ বিজয়ীদের কি দিচ্ছেন। ওকে, ফাইন। থ্যাঙ্কস চ্যানেল 24 যে আমরা গোলসেন্স গ্রুপ এবং চ্যানেল 24 আগে একটা স্বপ্ন ছিল, বাস্তবতায় আসলো এবং দেখতে দেখতে আজকে 27টা পর্ব আমরা পার করছি, থ্যাঙ্কস টু অলমাইটি ইভেন্ট। সো এই 27টা পর্বেই আমরা চেষ্টা করেছি যে প্রবাসী সহ বিশ্বের যে যেখানে বাংলাদেশিরা আছে সবার সাথে কানেক্টেড থাকতে। এবং গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে প্রতিদিন এভরিডে আমরা 3টা পুরস্কার দিচ্ছি যারা কুইজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমাদের প্রথম পুরস্কার হচ্ছে গোলসেন্স গ্রুপের কক্সবাজারে রাইট নাও সবচেয়ে বেস্ট হোটেল আমেরিকান চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেলস হোটেলে, ওখানে 2 nights 3 days প্রিয়জন নিয়ে কমপ্লিমেন্টারি ওখানে স্টে করতে পারবে। সেকেন্ড হচ্ছে যে তার প্রিয় দলের প্লেয়ার এডিশন জার্সি দিচ্ছি আমরা। থার্ড হচ্ছে গোলসেন্স গ্রুপের স্পেশাল একটা গিফট হ্যাম্পার, এটা দিচ্ছি। এটা আমরা রেগুলার দিয়ে যাচ্ছি, 27 পর্ব আমরা দিয়ে যাচ্ছি, আপ টু ফাইনাল পর্যন্ত দেব। আর রাউন্ড 32 থেকে যেটা আমরা একটা স্টার্ট করেছি আপ টু ফাইনাল, সেটা হচ্ছে এই কুইজে অংশগ্রহণ করা, তারপরে এই প্রোগ্রামের সাথে যারা কানেক্টেড থাকবে, প্লাস আমাদের গোলসেন্স গ্রুপের ফেসবুক পেজে লাইক কমেন্টস এগুলোতে যে কানেক্টেড থাকবে, ফাইনালে আমরা সমস্ত বিশ্বের সব বাংলাদেশিদের মাঝখান থেকে আমরা একজন বিজয়ীকে আমরা গোলসেন্স উইনার হিসেবে আমরা ডিক্লেয়ার করব, যে পাচ্ছে আমাদের, যেহেতু আমরা 5 স্টার হোটেলগুলি তৈরি করি এবং আউটরাইট আমরা মালিকানাটা আমরা সেল করি। সো ওখান থেকে একজনকে আমরা একটা 5 স্টার হোটেলের মালিকানা আমরা পুরো ফ্রি দিয়ে দেব, সে এবং তার পরিবারের জন্য। ধন্যবাদ। এটা আমরা আমাদের একটা ডিক্লারেশন আছে। সো আমরা আপনার যে কথাটা বলছিলেন যে প্রতিটা প্রোগ্রামের পরে আমরা দেশে এবং প্রবাসীদের কাছ থেকে যে ধরনের রেসপন্স পাচ্ছি, আনবিলিভেবল। এবং তাদের যে ভিডিও মেসেজ, তাদের এই জায়গায় আসবো। প্রিয় দর্শক, যারা বিজয়ী হয়েছেন তাদের কিছু অনুভূতি বিজয়ী হওয়ার পর, সেটা আমরা একটু দেখে আসি। ধন্যবাদ গোলসেন্স গ্রুপকে এবং চ্যানেল 24কে আমাকে বিজয়ী হিসেবে উপস্থাপন করার জন্য। গোলসেন্স এরকম আয়োজন করেছে বিশ্বকাপের, এটা অতি অসম্ভব ভালো, সব প্রবাসীদের জন্য, দেশের জন্য, সব মানুষের জন্য ভালো এটা। তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে উইনার হিসেবে সিলেক্ট করার জন্য। আমাদের সহকর্মীরা বিভিন্ন দেশ থেকে এই বিশ্বকাপের উত্তেজনা উন্মাদনা নিয়ে যে তথ্যচিত্র পাঠিয়েছেন, সেটাও একটু দেখে আসি।
I think we need to bring this back next World Cup. The energy we have like 10, 20 years ago to play and have fun and go to the streets and the kids playing outside and the game. That's why we need it. Now we're gonna wait for 4 years. Kind of was expecting that because there is years Brazil is getting really bad. No, these guys don't represent me, don't represent Brazil fans because it's not Joga Bonito anymore. Like Brazil was famous because Joga Bonito, Ronaldinho, Ronaldo, everybody, And I don't know what's happened. This new team is not representing me in the Brazilians. No, Neymar is awesome, man. Neymar represents me because he have a personality. Came to the goalkeeper, say, "Hey, I'm gonna score you the penalty. I'm gonna score you the penalty." Different of another play, he's lost there. No personality. Neymar have a personality. Man, hey, I'm gonna score you. Neymar should be in the beginning of this game because have personality. And come on, let Haaland alone. You can't let this guy alone. No, he's strong. So come on, man. This Brazil don't represent me. I was a soccer player and I'm supposed to be inside the field. I play so much better than these guys here. I have a personality. I play a lot. I'm like a Neymar, man. Upset. We came here to watch Brazil win and we lost. That's really sad for us. But we still, Brazil is still number one. And no matter what, still, that's our patient. I feel so bad because Brazil win today, but it's okay. Next time, try again, right? So yeah, my heart is Brazilians always. Yeah. বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। সাদাত হোসেন বাহার যেখানে ছিলাম আমরা, হ্যাঁ, আমি যে জিনিসটা এই যে বলছিলাম, মাসব্যাপী এই যে আয়োজন, এটা হলো কি যে প্রথম কিন্তু অনেক প্রবাসী জানতো না এই প্রোগ্রামটা সম্পর্কে। সো প্রবাসীদের যখন ভালো লাগা, এই যে ভাই আজকে প্রবাসী থেকে আছে, আমাদের এই প্রোগ্রামের একটা কম্বিনেশনই ছিল কিন্তু সেলিব্রিটি, স্পোর্টস অ্যানালাইস্ট, তারপরে হচ্ছে প্লেয়ার, একজন প্রবাসী ছিল মাস্ট, যে প্রবাসে রিপ্রেজেন্ট করবে। এক এক দেশের এক একজন ছিল এই 27 পর্ব ধরে। তা এরা হচ্ছে কি প্রবাসী এটা তো আসলে আমরা একটা খেলা উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করেছি, কিন্তু এর কিন্তু অনেক, কেন প্রবাসের কথাগুলি এখানে আলোচনা হচ্ছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, এখানে কিন্তু অনেক বিশেষজ্ঞ আসছে, ট্যুরিজম নিয়ে আলোচনা হচ্ছে, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, তারপর হচ্ছে খেলা নিয়ে আলোচনা হচ্ছে। খেলা তো আছেই, এই যে সাইমন খান যে পরামর্শগুলো দিলেন, ফুড হ্যাবিটটা আপনাদের কেমন থাকা উচিত, ভেরি খুবই গুরুত্বপূর্ণ। এই যে সামগ্রিক এখানে এক্সপার্টের যে আলোচনা হচ্ছে, আমি বিশ্বাস করি এই প্রোগ্রামের মাধ্যমে যথাযথ যারা কানেক্টেড পিপল আছে তারা এই পর্ব থেকে প্রতিটা জিনিস তারা আমলে নেবে, তারা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিভাবে আগাবে সেটার প্ল্যান খুবই জরুরি। আমরা কি করতে পারি? আমরা পারি এই প্রাইভেট সেক্টর থেকে প্রবাসীদের সাথে থাকতে, গভর্নমেন্টের সাথে থেকে আমরা এগুলোকে আরও এনহান্স করতে পারি। কিন্তু আলটিমেট প্ল্যানিং কিন্তু যারা নীতি নির্ধারক, যারা এই সিটে বসে আছে, তাদের কি নিতে হবে। আপনি 27টা পর্ব মানে তারা এটা কাজে লাগাবেন কি লাগাবেন, ওকে? কেননা এখানে কিন্তু প্রথম পর্বে কায়সার হামিদ ভাই এসেছিল, আপনাদের মনে থাকে, সে কিন্তু একটা চমৎকার কথা বলছিল যে আমরা যখন 90-তে যখন খেলি ফুটবল, তখন এখনকার যে ক্রেজ, এর চেয়ে ক্রেজ কিন্তু তখন বেশি ছিল, কয়েক গুণ। মানে ইসলাইক আপনি মারামারি দেখতে চান, এখন মন ভালো লাগতেছে না, চিন্তা একটা মারামারি দেখে আসি, কোথায় যাবেন? খেলা শুরু হবে 7টায়, 12টার সময় স্টেডিয়ামে কোনো জায়গা নেই, এই 5-7 ঘন্টার জনগণ কি করবে? তো এরকম ক্রেজ ছিল। কিন্তু আমি বলবো তখনকার যারা নীতি নির্ধারক ছিল, প্ল্যানিং ছিল, তারা এটা ধরে রাখতে পারে না, প্ল্যান করতে পারে না। তাহলে কিন্তু এখানে যে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন এখনো যে আমরা দেখছি, আজকে কিন্তু সেই বাংলাদেশ খেলতো, আপনাকে আমি বলে দিতাম। কিন্তু এখনো ইটস নট লেট। এখনো যদি আপনার জাপান নেক্সট 50 ইয়ার্স প্ল্যান করেছে, 50 ইয়ার্স প্ল্যান করেছে চ্যাম্পিয়নশিপে ফাইট দেওয়ার প্ল্যান। আমাদেরও যদি এখন এই প্ল্যানটা নেওয়া হয়, আমাদের ধরেন 25% এখন কান্ট্রি পার্টিসিপেট করছে, ওদের ভবিষ্যতে 30% করবে,
বাংলাদেশ কিন্তু চেষ্টা চালিয়ে গেলে কিন্তু হবে। এখন আমাদের যারা প্রবাসী প্লেয়াররা তারা পার্টিসিপেট করছে, উন্মাদনাটা, কারণ এইরকম ক্রেজ কিন্তু ওয়ার্ল্ডে কোথাও নেই। আমাদের ক্রেজকে অন্যরা কি করছে, ক্যাশ করছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যারা আছে, আমি বলবো যে বর্তমান যে সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং তার কন্যা জাইমা রহমান, এরা কিন্তু আমি যতটুকু দেখেছি দুজনই খুব স্পোর্টস লাভার। খেলা এমন একটা জিনিস, আপনি যদি স্পোর্টস লাভার না হন, আপনার পাশে যারা অ্যাডভাইজার আছে তারা কতক্ষণ বলবে, কিন্তু আপনি যদি আপনি যদি মিউজিক শোনেন, আপনি কিন্তু মিউজিকের জন্য অনেক কিছু করবেন। আপনি যদি স্পোর্টস লাভার হন, আপনি নিজেই কিন্তু অনেক ইনিশিয়েটিভ নেবেন। সো আমরা আশা করি বাংলাদেশের স্পোর্টস এখন ড্রামাটিক্যালি ঘুরে দাঁড়াবে এবং এই উত্তেজনা, উন্মাদনা, ফুটবল প্রেমটাকে কাজে লাগানোর এখনই সময়। কি বলেন বিপ্লব হোসেন আজাদ? আমরা যারা প্রবাসে আছি, মূলত ফুটবলের চেয়ে ক্রিকেটটা ওখানে বেশি প্রাধান্য দেওয়া হয়। আপনি জানেন যে রিয়াদে প্রতি বছর একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়। এটা দেখা যায় ইন্ডিয়া, বাংলাদেশ অথবা বাংলাদেশের 64 জেলা নিয়ে যারা যারা টিম রাখে, যেমন আমাদের বরিশালের পক্ষ থেকে আমাদের একটা টিম ছিল বরিশাল বুলস, এটা কিন্তু রিয়াদে হয়েছে। কুমিল্লা, বরিশাল, সিলেট, নোয়াখালী এবং চিটং, এরকম কয়েকটা 8টা ডিস্ট্রিক্ট নিয়ে তারা 8টা তৈরি করেছিল ম্যাচ। তারপরে ওখানে ভালো ভালো ছেলে আছে যারা কাজের অবসরে শুক্র শনিবার বন্ধ থাকে, এই দিনটা কিন্তু ওরাই ফুটবল এবং ক্রিকেটের কাজে। তার মানে বুঝলাম যে খেলার আয়োজন সেখানে হয়। এখন আমার প্রশ্ন, এই যে খেলার আয়োজন, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, এই যে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে আসার যে একটা জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীর মাধ্যমে তৈরি হয়েছে, জি জি জি, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এরকম ভালো প্লেয়ার খুঁজে দেশের সঙ্গে যোগাযোগটা করিয়ে দেওয়া যায় কিনা যে জাতীয় দলের হয়ে খেলুক? এটা অবশ্যই পারা সম্ভব, কারণ বাংলাদেশে যারা স্পোর্টস নিয়ে কাজ করে, বিশেষ করে মিডিয়া, এই মিডিয়াগুলো যে আমাদেরকে সুযোগ দেয় যে যদি কোনো ভালো প্লেয়ার থেকে থাকে প্রবাসের যে কোনো দেশে, তারা যদি মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক থাকে বা ওই ধরনের বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে যদি ওই ধরনের সুযোগ সুবিধা, যেহেতু সে একজন শ্রমিক, তার তো পেটে ক্ষুধা, সে তো শুধু ফুটবল দিয়ে তার সংসার চলবে। একদম ঠিক। সাইমন খান, আপনিও তো দেশ বিদেশ ঘুরেছেন, কাজ করেছেন, সেখানে ইটালির মতো জায়গায় থেকেছেন, আমাদের বিশাল একটা 4 বারের শিরোপা জয়ী ইটালি। তো সেইখানে বাংলাদেশের অলরেডি একজন পেয়েছি, আমরা জানি ইটালিতে লাখ লাখ বাংলাদেশি থাকে, ফাহমিদুলকে পেয়েছি, এরকম আরো আছে কিনা? অবশ্যই আছে। আমি ভাইয়ের সাথে একটু যোগ রেখে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মটা তৈরি করা। আজকে এই শোটাতে আমরা আসতে পেরেছি কারণ ভাইয়াদের যে গ্রুপটা আছে, গোল্ড সায়েন্স গ্রুপ, তারা এই আয়োজনটা করার জন্য এরকম আরো কোম্পানি আসুক তৈরি করেছে। এখন কিন্তু আমরা এসে খেলছি, তার মানে হচ্ছে আমাদের আগে বাফুফকে তৈরি করতে হবে, উদ্যোগ নিতে হবে। প্লেয়ারের কোনো অভাব নেই, বাঙালিদের জেদের অভাব নেই, আমরা ভালোবাসারও অভাব নেই, আমরা একটা যুদ্ধজয়ী জাতি, আমাদের তো ক্যাশ আছে, অ্যাচিভমেন্ট আছে, কাজে আমাদের দরকার হচ্ছে ভালো একটা বাফুফে, যেখানে আমাদের ছেলেরা এসে সঠিক সম্মানটা পাবে। আর একটা জিনিস আমি খুবই দুঃখের সাথে, যেহেতু আমিও একটা সময় প্রবাসী ছিলাম, ইনফ্যাক্ট আমার ফুল ফ্যামিলি ইটালিতে, এখনও আমি দেশে ব্যবসা করছি, তো সেখানে হচ্ছে যে আমাদের কাজটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়, কাজের পাশাপাশি স্পোর্টসটা যে প্রফেশন হতে পারে এই মর্যাদাটা কিন্তু এখনো দেওয়া হয়, সবাই রিস্কে থাকে। যে আপনি যদি সি গ্রেডেও খেলেন, আপনার জন্য একটা পারিশ্রমিক থাকে, এবং এইটা কিন্তু ওদের জন্য, ইটালিয়ানদের জন্য বলেন বা ইউরোপিয়ানদের জন্য বলেন, গুড এনাফ অন্য চাকরি করার চেয়ে। মানে ওইখানে যদি আপনি কোনো একটা লিগে খেলেন, কোনো একটা ছোট্ট পাড়া মহল্লার ক্লাবেও খেলেন, তাও কিন্তু পারিশ্রমিক পাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের চাকরির চেয়ে ভালো। তো যে কারণে হচ্ছে ওরা খেলার সিকিউরিটিটা পাচ্ছে এবং ফ্যামিলি সাপোর্ট করছে। আমাদের দেশেও এটা দরকার। ভাইয়ের কাছে আমার একটা থাকবে, যেহেতু আপনি হোটেল নিয়ে কাজ করেন, আপনাদের গ্রুপ, আমাদের দেশের যারা শেফ আছে, আমি ফেডারেশন করতাম, ফেডারেশন একজন ফাউন্ডার, বাংলাদেশ শেফ ফেডারেশন অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম এটার আমি। তো আমাদের শেফদেরকে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সুযোগ দেওয়া, আমার মনে হয় এইটাও একটা, কারণ আমাদের দেশে আমরা ইম্পোর্টেড শেফ নিয়ে আসি, ঠিক আছে, সেটা না হয় না, আমাদের যদি সুযোগ দেওয়া যায়, এটাও আমাদের দেশের শেফদের জন্য কিন্তু বড় একটা, ডেফিনেটলি এটা অপরচুনিটি অনেক তৈরি হচ্ছে। এবং রাইট নাও আমার হোটেলের যে শেফ আছে, সে বাংলাদেশি,
ওকে, দেশে বাইরে বিভিন্ন জায়গায় কাজ করেছে, এক্সপিরিয়েন্স হতেই পারে। সবচেয়ে মজা হচ্ছে আপনাদেরকে ইনভাইট করলাম, এই শেফের উনি যে রান্না, আমি সবসময় ওনার রান্নার প্রশংসা করি। না, আমরা তো Food best। যাক, এত আমরা tasty। সবাই এই সুযোগ নিব আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। জয়দাস, কি বলবেন এই যে আমাদের যে উদ্যোগ এই অনুষ্ঠানের, এটা থেকে কতটা দর্শকদের কাছে যেতে পারলাম বা পরামর্শ দিতে পারলাম নীতি নির্ধারকদের কাছে? ভাইদের উদ্যোগটা ভীষণ ভালো, যে তারা একটা মিডিয়ার মাধ্যমে তারা চারপাশে এই যে সংবাদ, হয়তো ওনারা যদি ইন্ডিভিজুয়ালি করতো এতটা প্রচার নাও হতে পারতো, যেটা হয়তো একটা মিডিয়ার মাধ্যমে এসে সবাই দেখছে, ডিজিটালি এখন প্ল্যাটফর্মে এটা যাচ্ছে প্রোগ্রামটা, সেই প্রোগ্রাম থেকে সবাই কানেক্ট করছে এবং সবাই গোল্ডসেন্স সম্পর্কে জানছে, বিজনেস সম্পর্কে জানছে, একটা ট্যুরিজম কোম্পানি আসছে বা হোটেল তৈরি হচ্ছে, সেখানে গিয়ে থাকা। এখন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি ভ্রমণ বিলাসী। ধন্যবাদ। সাবরিনা সাবা, আপনার কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে প্রোগ্রামটাতে আসতে পেরে। মনটা ভালো হয়েছে? ডেফিনেটলি। আমি তো বললাম যে জার্সি পরার পরে যে মানে আমার যে ভালো লাগার ব্যাপার ছিল, এখানে আসার পরে সবার সাথে আসলে কথা বলে এটা বুঝতে পারলাম যে আসলে কাপটা, একটা কাপের জন্য কিন্তু সবাই খেলছে। সো কারো হাসি থাকবে, কারো কান্না থাকবে, কারো শোকাহত বেশি থাকবে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাট এর মধ্যে দিয়েও যে আমরা আমাদের কথা, নিজেদের দেশের কথাটাও চিন্তা করছি, এটা সবচেয়ে বড় দেশপ্রেমের একটা কি বলবো দৃষ্টান্ত। আপনার কাছে তাহলে আজকে আর গান শুনে আপনার ভারাক্রান্ত মন। একটু 2-4 লাইন আপনি অনুষ্ঠান শুরুর আগে একটি গানের কথা বলছিলেন, ডেফিনেটলি, সেটাতেই শেষ করব। অবশ্যই। এটা হচ্ছে যে গানটা গাইছে, এই গানটা কিন্তু 90s এর ভীষণ জনপ্রিয় একটা গান, রিকি মার্টিনের একটা গান। এই গানটা একটু গাইছি, কিন্তু সবাইকে একটু আমার সাথে ক্ল্যাপ করতে হবে। The cup of life, this is the one. Now is the time, don't ever stop. Push it along, gotta be strong. Push it along, right to the top. The feeling in your soul is gonna take control. Nothing can hold you back if you really want it. I see it in your eyes, you want a cup of life. Now that it's here, gotta go and get it. Do you really want it? Here we go. Ale, ale, ale. Go, go, go. Ale, ale, ale. Tonight's the right. We're gonna celebrate the cup of life. Ale, ale, ale. অনেক 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 ধন্যবাদ সাবরিনা সাবা, ধন্যবাদ বিপ্লব হোসেন আজাদ, আদাত হোসেন বাহার, ধন্যবাদ সাইমন খান এবং ধন্যবাদ জয় দাস। আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরও। শেষের একটু কথা, আসলে আমরা তো অনেক কিছুকে শিল্প ঘোষণা করি, আমাদের দাবি এই খেলাধুলাটাকেও যেন একটি শিল্প ঘোষণা করে সামনের দিকে পরিকল্পনা নিয়ে আগানো যায়। তাহলে অন্তত এই আর্জেন্টিনা, ব্রাজিল এদের চেয়ে আমরা আমাদের পতাকা নিয়ে সামনের দিকে এগোতে পারি, মিছিল করতে পারি। সবাই ভালো থাকবেন। নতুন জীবনের শুরুতে আমরা চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সবুজ আমাদের স্বাগত জানায়। সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় নীল সমুদ্র, আবার চোখ ফেরালেই পাহাড়ের শান্ত সবুজ। ইনফিনিটি পুলে কিছু নির্ভার সময়, প্রিয় মানুষটির সঙ্গে কিছু হাসি আমাদের হানিমুনকে করে দিল আরো প্রাণবন্ত। দিনের শেষে সুন্দর একটি ডিনার, তাজা সিফুড আর শান্ত পরিবেশে আমরা উদযাপন করলাম আমাদের নতুন পথ চলা। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। গোল্ডসেন্স গ্রুপ, পর্যটন ও মানুষের উন্নয়নে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন,
বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমরা শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ড স্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছে। গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ড সায়েন্স গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বল। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ড স্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ড স্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।